সার্বিক যে রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক জটিলতা, সেই জটিলতার কারণে আমাদের যে শ্রদ্ধা, রাজনৈতিক শ্রদ্ধা সরকারের প্রতি থাকার কথা, সরকারের কর্তা ব্যক্তিদের প্রতি থাকার কথা এবং আন্দোলনকারী যারা সফল হয়েছিলেন আমাদের নেতা, তাদের প্রতি থাকার কথা, সেটা শূন্যে চলে এসেছে এবং এখন আমরা বিষোদ্গার করছি এবং এখন আমরা সুযোগ পেলে তাদের সমালোচনা করছি। তো এই সমালোচনা যে কেবলমাত্র সরকার বিরোধীরা করছে তা নয়, সরকারের মধ্যেও নানা পক্ষ, কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষোদ্গার করছেন, পরস্পরের বিষোদ্গার করছেন, অর্থাৎ এক উপদেষ্টা আর এক উপদেষ্টার বিষোদ্গার করছেন এবং উপদেষ্টা মণ্ডলীর বৈঠকের যে সকল কথাবার্তা বা সরকারের একান্ত গোপনীয় যে কতগুলো কথাবার্তা, এগুলো বাইরে চলে আসছে। এর ফলে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ অর্গানগুলো রয়েছে, সেই অর্গানগুলোর মধ্যে সম্পর্ক তৈরি হওয়ার পরিবর্তে আরও সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। সরকার অদ্ভুত কতগুলো কাজ করেছে IMF এর কথা মতো। পুরো ট্যাক্সেশন ব্যবস্থা, তারপর আমাদের যে সাবসিডি দেওয়ার যে প্রবণতা, ব্যাংকিং খাত, এখানে এমন কিছু সংস্কার এনেছে যার ফলে পুরো অর্থনৈতিক খাত, রেভিনিউ কালেকশন এবং সরকারের যে উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন প্রায় সব কিছু মুখ থুবড়ে পড়ে গেছে। আর এতে করে বিদেশি যারা দাতা সংস্থা, তারা আমাদের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য যে লোন দিয়েছিলেন বিগত অর্থ বছরে প্রায় বেশিরভাগ লোন তারা ফেরত নিতে বাধ্য হয়েছে। এর কারণ হলো স্থানীয় সরকার সচল না থাকার কারণে এই প্রকল্পগুলো করা যায়নি। এই হলো বাস্তব অবস্থা। এরই মধ্যে দেখা গেল যে ছাত্রদের একজন নেতা, নতুন দল NCP, তিনি রীতিমতো বোমা বিস্ফোরণ ঘটালেন, কথার বোমা, শব্দ বোমা। তিনি বলার চেষ্টা করলেন যে কিছু উপদেষ্টা বা কতিপয় উপদেষ্টা তারা সেফ এক্সিটের জন্য, নিরাপদে বাংলাদেশ থেকে ভেগে চলে যাওয়ার জন্য, অতীতে যেভাবে মঈনুদ্দিন ফখরুদ্দিন চলে গেছে, মেজর ডালিম গেছে, কর্নেল ফারুক গেছে, রশিদ গেছে, তো তাদের মতো বাংলাদেশ থেকে নিরাপদে ভেগে যাওয়ার জন্য তারা বিভিন্ন মহলের সাথে দেন দরবার করছেন। আর যাদের সঙ্গে দেন দরবার করছেন তাদেরকে রাজি খুশি করার জন্য তারা নানা রকম সুযোগ সুবিধা দিচ্ছেন, নিজেদের দপ্তর অবারিত করে দিয়েছেন। ফলে পুরো প্রশাসন ব্যবস্থা একটা অচল অবস্থায় শুরু হয়েছে এবং যে দলীয়করণের অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয়েছিল তার সাথে অনেক বেশি দলীয়করণ এখন হচ্ছে। এটা পরোক্ষভাবে তিনি বোঝানোর চেষ্টা করেছেন। তার এই বক্তব্যের পর বেশ কয়েকজন উপদেষ্টা, সৈয়দা রেজওয়ানা হাসান, উনি বললেন যে আমি এদেশেই থাকবো, আমি পালাবো না। ফারুকে আজম নামক আরেকজন উপদেষ্টা আছেন, তিনি বললেন আমি মুক্তিযোদ্ধা, আমি পালাবো না। তারপর মিস্টার ফয়জুল কবির খান, তিনি বললেন যে আমার বয়স হয়ে গেছে, আমার 72 না 73 বছর বয়স, আমি তো আসলে কোনো দুর্নীতি করিনি, অনিয়ম করিনি, স্বজনপ্রীতি করিনি, আমি কেন পালাবো। এইভাবে আর সবাইকে চমক দেখিয়ে ডক্টর আসিফ নজরুল যেটি বললেন যে কোনো উপদেষ্টার, নট অনলি হিম, মানে তার জন্য নয়, মানে তার ক্যাবিনেটের কোনো উপদেষ্টার পালানোর প্রয়োজন নেই বা সেফ এক্সিটের প্রয়োজন নেই। মূলত এই দেশটি এখন বর্তমানে যেখানে আছে সেখান থেকে এই দেশের সেফ এক্সিট দরকার। কথাটা তিনি ভেবে বলেছেন কি বলেননি, বা এটা শব্দগত অর্থ কি হতে পারে এটি তিনি হয়তো ভাবেননি, কিন্তু এটি যে কত একটি ভয়ঙ্কর কথা। একটি দেশের যদি সেফ এক্সিট হয় বা একটি দেশের জনগণের যদি সেফ এক্সিট হয়, হোয়াট ডাস ইট মিন? প্রথম অর্থ হলো বাংলাদেশের নাম পাল্টে যাবে, বাংলাদেশের নাম ভুলিয়ে দেওয়া হবে, এদেশের সবগুলোকে তাড়িয়ে দেওয়া হবে। পোড়া মাটি নীতি, তোমরা যেখানে চাও সেখানে যাও, আমরা মাটি দখল করব। অথবা আমাদের এই দেশে মানে নতুন কেউ আসবে, বিদেশিরা, সেটা ভারত আসতে পারে, আমেরিকা আসতে পারে, রাশিয়া আসতে পারে, চীন আসতে পারে, পাকিস্তান আসতে পারে, তারা এসে এই পুরো ব্যবস্থাটাকেই একটা এক্সিট দিয়ে দেবে, চলে যাও, বেশি বাড়াবাড়ি করেছে, এরকম হতে পারে। এর বাইরে এই দেশটির সেফ এক্সিট দরকার। এটার কোনো অর্থ কি অর্থ আছে
আমি এটা বুঝতে পারিনি। আমাদের দেশের মানুষ অত চিন্তাভাবনা করে না। তো চিন্তাভাবনা না করার কারণে ওনারা সেই বক্তব্য নিয়ে হয়তো ওইভাবে কেউ আলোচনা করার চেষ্টা করেননি। তো এভাবে আলোচনা চলছে। আলোচনা থামছে না। এর মধ্যে জামাত বলার চেষ্টা করছেন যে পুরো উপদেষ্টা মণ্ডলীর একটা বিরাট অংশ বিএনপির হয়ে কাজ করছে। বিএনপির যারা নেতৃবৃন্দ তারা বলার চেষ্টা করছেন উপদেষ্টা মণ্ডলীর একটা বিরাট অংশ জামাতের হয়ে কাজ করছে। তারা ম্যাটিকুলাসলি নানা রকম ডিজাইন করছে ইত্যাদি ইত্যাদি। যে বিতর্ক, সেই বিতর্ক এমন একটা সময় হচ্ছে যেখানে আর 1 মাস পরে নির্বাচনের শিডিউল ঘোষণা করতে হবে। আমি আজকে যে তারিখে এই ভিডিওটি করছি ঠিক এরপরেই আজকে 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখে যে সনদ, জুলাই বিপ্লবের যে সনদ, সেই সনদ সবাই স্বাক্ষর করবেন। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। নভেম্বর মাসের মাঝামাঝি সময় অর্থাৎ এই 15 তারিখের মধ্যেই তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসার কথা ছিল। ওদিকে জনাব আমিরে জামাত তিনি হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে সেই যে ঘরের মধ্যে ঢুকলেন, এখন তিনি অনেকটা গোলাম আজম সাহেবের মতো আধ্যাত্মিক নেতায় পরিণত হয়েছেন। কথা খুব কম বলেন আর বাইরে বেরোন না। সব মিলিয়ে কেমন যেন একটা গুমোট পরিস্থিতি, অদ্ভুত পরিস্থিতি এবং চারিদিকে শুধু ফুসফাস এবং বিতর্ক। না জানি আমাদের ভাগ্যে কী দুর্ভোগ এবং দুর্দশা অপেক্ষা করছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।